শুভ সকাল সবাইকে। আজকের আমাদের লেকচার কত পড়বো? লেকচার 5। তোমরা হপফুলি দেখতে পাচ্ছ সবাই। সাউন্ড মনে হয় ক্লিয়ার। তোমরা যদি কোনো সমস্যা না থাকে মাইক্রোফোন গুলো মিউট করে রাখতে পারো, আর কথা না বললে এইভাবেও রাখতে পারো, সমস্যা নেই। ওকে, সো আজকে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে সাইজিং এন্ড ডিসাইজিং। তো এই সাইজিং এবং ডিসাইজিং, মূলত ডিসাইজিংটা পড়া দরকার, কিন্তু ডিসাইজিংটা পড়ার আগে সাইজিং সম্পর্কে কিছু ধারণা পাওয়া দরকার, না হলে আসলে ডিসাইজিংটা সেভাবে বোঝা যায় না। তো সম্ভবত তোমরা সাইজিং পড়েছো, তারপরও আমরা একটু দেখবো যে সাইজিংটা কি, তোমাদের কনসেপ্ট কি বলে আমি জানি না। তো সাইজিং বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে সাইজ ম্যাটেরিয়াল গুলো ওয়ার্প ইয়ানে দিব। সহজ কথায় যদি বলি যে সাইজ ইয়ান গুলো, অর্থাৎ আমরা ঘড়িতে ইয়ে দেই না, মার দেই না। ঘড়িতে মার দেই কেন? ঘড়ির যে সুতাটা আছে সেটা যেন কেটে না যায় বা শক্তিশালী হয়, সেজন্যই কিন্তু মার দিয়ে থাকি। তো আমাদের সাইজিং এর উদ্দেশ্যটা ঠিক একই রকম। আমরা যখন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা জানি ওভেন এবং নিট যে ফেব্রিক গুলো রয়েছে, ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যখন আমরা লুমের ক্ষেত্রে যে ওয়ার্প ইয়ান গুলি থাকবে, টানা ইয়ান গুলি থাকবে, সেগুলোর শক্তি বৃদ্ধির জন্য আমরা ইয়ানগুলির উপর এক ধরনের আবরণ বা আস্তরণ তৈরি করি। সেই আবরণ বা আস্তরণের কারণে ইয়ানগুলো শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ যথেষ্ট পরিমাণ মেকানিক্যাল স্ট্রেংথ প্রদর্শন করে, যেটা কিনা আমাদের এই লুমের ক্ষেত্রে দরকার। যে এই ইয়ানগুলো যদি টেনশনে না থাকে, ওয়ার্প ইয়ানগুলি, তাহলে ওয়েভড ইয়ানগুলো ইনসার্ট করতে প্রবলেম হবে। সো যথেষ্ট পরিমাণ স্ট্রেংথ হওয়ার জন্য আমরা এই সাইজিংটা করে থাকি। সো এটা হচ্ছে প্রথম মানে বেসিক কথা। কি বলা হচ্ছে যে দ্য প্রসেস অফ অ্যাপ্লিকেশন এ থিন ফিল্ম অফ এডহেসিভ অ্যান্ড বাইন্ডার অন দ্য ইয়ার্ন সারফেস। কোথায় দিব? ইয়ার্ন সারফেসে। কি দিব? এ থিন ফিল্ম অফ এডহেসিভ অ্যান্ড বাইন্ডার to improve the weavability of yarn is called sizing process. So it is a preparatory process of weaving and it comes after warping. অবশ্যই উইভিং এর জন্য এটা একটা প্রিপারেটরি প্রসেস, কারণ উইভিং এ আমরা যখন নিট ইয়ে করতে যাব, লুমে চলে যাব, কাপড় বুনতে যাব, তখন আমাদের এটা তার আগেই কমপ্লিট করতে হবে। সো এটা অবশ্যই এসেনশিয়াল ফর দ্য উইভিং অফ ফেব্রিক উইথ সিঙ্গেল প্লাই ইয়ার্ন। যেটা সিঙ্গেল প্লাই ইয়ার্ন সেটার ক্ষেত্রে দরকার, কারণ সেটার স্ট্রেংথ আরো খুবই কম থাকে। The quality of the sizing process directly influences the performance of the loom and the quality ratio of the fabric, quality of the fabric to oven, যে কি ধরনের ফেব্রিক তৈরি করা হবে সেটার উপর। তোমরা যদি লুম দেখে থাকো তাহলে দেখবা যে একবারে ওয়ার্প ইয়ান গুলো অনেক বেশি টান টান থাকে এবং এখানে শেডিং করা হয়। সম্ভবত ফেব্রিক টেকনোলজি 1 পড়েছো কি পড়ো না আমি জানিনি। তো সেখানে শেডিং করে সেখানে ওয়ার্প ইনসার্ট করা হয়, মাঝে মাঝে ওয়েবটেও সাইজিং করা হয়ে থাকে। সো people say that the sizing is the heart of the weaving. এর আগে আমরা কি শিখেছিলাম? কার্ডিং is the heart of the spinning, তাই না? Okay, so in this process the warp sheet gets immersed in a paste of adhesive and binder, and then warp is squeezed properly to eliminate excess amount of adhesive. Now the warp is dried and the ends are separated from each other, and then the warp's ends are wound in the weave beam. Very simple. আমরা কি করি? প্রথমে সেটাকে ইমার্স করছি একটা সলিউশনে, সাইজ ম্যাটেরিয়াল সলিউশনে, সেখানে কি তারপর স্কুইজ করছি যেন প্রচুর পরিমাণে লেগে না থাকে, তারপরে সেটাকে শুকিয়ে ফেলতেছি এবং প্রত্যেকটা থ্রেডকে তারপর আলাদা করছি। এটা ছিল আমাদের সাইজিং প্রসেস। তো হোপফুলি সাইজিং এর বেসিক যে কনসেপ্টটা সেটা তোমাদের ক্লিয়ার, যে ইয়ানের শক্তি বৃদ্ধির জন্য ওয়ার্প ইয়ানের আমরা কি করছি, এক প্রকার কোটিং দিচ্ছি। এই কোটিং দেওয়াটাকে মূলত আমরা সাইজিং বলে থাকছি। এখানে দুটো মেশিন দেখতে পাচ্ছি, সাইজিং মেশিন, এভাবে সাইজিং করা হয় ইয়ানগুলিকে। ওকে, সো অবজেক্টিভস অফ দ্য সাইজিং গুলি কি? আমরা অবজেক্টিভস গুলোর দিকে একটু যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে টু ইমপ্রুভ দ্য ওয়েভেবিলিটি অফ দ্য ইয়ার্ন। দেখো, যখন সাইজিং করা হবে তখন ইয়ানের যে প্রজেক্টিং ফাইবার, হেয়ারি ফাইবার, যাই বলি না কেন, এগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে এবং প্রত্যেকটাই কিন্তু এবড়ো থেবড়ো থাকছে না, প্রত্যেকটা ইয়ার্ন কিন্তু সোজা সোজা থাকছে এবং তার সারফেসে কোনো প্রকার ইয়ে থাকছে না। সো এটা কিন্তু সহজেই উইভ করা যাচ্ছে। হ্যাঁ, যে তোমাদের কিভাবে বলবো, যে একটা যেমন ম্যানমেড ফাইবার এবং ন্যাচারাল ফাইবার, ম্যানমেড ফাইবার যে দিয়ে ইয়ান হবে এবং ন্যাচারাল ফাইবার দিয়ে যে ইয়ান হবে, ম্যানমেডের ফিলামেন্ট, মনে করো দুটো দড়ি বানিয়েছো, একটা হচ্ছে পাটের আরেকটা হচ্ছে পলিস্টার, তাহলে পলিস্টারের দড়িটা বেশি
ঝকঝকে হবে এবং সেটা প্রজেক্টিং ফাইবার থাকবে না এবং সেটা ওয়েভ করতে সুবিধা হবে, ঠিক সেভাবে আমার কি ওয়ার্প এবিলিটিটা বেড়ে যাচ্ছে। টু ইমপ্রুভ দ্য ফাইবার টু ফাইবার এডিশন ফোর্স ইন দ্য ইয়ার্ন, ফাইবার ফোর্স বেড়ে যাচ্ছে। টু প্রিভেন্ট দ্য স্লিপেজ, প্রিভেন্ট ফাইবারস ইন দ্য ইয়ার্ন ডিউরিং ওয়েভিং, ইয়ার্ন স্লিপেজটা থাকে না, যে কমে যায় কোনোটা, ইয়ার্ন স্লিপ হয়ে যায় যদি। মেক yarn twist permanent by applying adhesive film on the surface. The twist unsize that tends to untwist due to the rolling and action weaving. দেখো এখানে কি বলা হচ্ছে, টুইস্টটাকে পার্মানেন্ট করে দিবে, কারণ এডহেসিভ দিয়ে যখন আমরা কোটিং দিয়ে দেব উপরে, তোমরা যে কি করো, যে আমাদের স্কুলে যখন বিভিন্ন অনুষ্ঠান হতো আমরা কি করতাম, সুতলির মধ্যে ময়দা লাগিয়ে তার উপর লাল নীল কাগজ লাগাইতাম, তাই না? তো লাল নীল কাগজটা যদিও ছিঁড়ে চলে যেত, কিন্তু তারপরও সুতলির উপরে কিন্তু ময়দাটা লেগে থাকতো, তখন যে অবস্থাটা সৃষ্টি হবে সেটা একটু থিঙ্ক করার চিন্তা করো। ঠিক এরকম বলা হচ্ছে যে স্ট্রেংথেন অফ দ্য ওয়ারপিয়ান, সোজা করবে। টু ইমপ্রুভ দ্য অ্যাবারশন রেজিস্ট্যান্স অফ দ্য ওয়ারপিয়ান, যদি প্রজেক্টিং ফাইবারই না থাকে, এবড়ো থেবড়ো সারফেসই না থাকে, সেক্ষেত্রে অ্যাবারশন রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা কম। টু প্রোটেক্ট দ্য ইয়ার্ন ফ্রম বিং রাপচার ডিউরিং দ্য প্রসেস অফ ড্রপ পিন, আই হেল্ড অ্যান্ড ওয়ার অ্যান্ড ডান্ট, ড্যান্ট অর রিট। দেখো এই শব্দগুলো উইভিং এর সাথে জড়িত, যে ড্রপ পিন, আই হেল্ড, এগুলো হচ্ছে হয়তো তোমরা জানো বা জানো না আমি জানি না, যে আমরা যখন এটা ইয়ের ভিতরে যে রিড বলা হচ্ছে, যে রিড হচ্ছে চিরুনির মতো, এই চিরুনির মতো একটা সাবস্টেন্স, সেটার ভিতর দিয়ে প্রত্যেকটা ইয়ানকে পাস করা হবে। পাস করার পর প্রত্যেকটা আই হেল্ড আছে এরকম, এটার ভিতর দিয়ে পাস করতে হবে প্রত্যেকটা ইয়ানকে। হ্যাঁ, সেটাকে আমরা আই হেল্ড বলছি, ড্রপ পিন বলছি। ড্রপ পিন অ্যান্ড ওয়্যার অ্যান্ড ডেন্ট অফ দ্য ডিট, লুমের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়, এগুলোর ভিতর দিয়ে সহজে প্রবেশ করতে পারবে। সো রিডিউস দ্য হ্যারিনেস অফ দ্য ওয়ারপিয়ান, টু ইমপ্রুভ দ্য স্মুথনেস অফ দ্য ওয়ারপিয়ান, ইনশিওর গুড ফেব্রিক কোয়ালিটি ইন উইভিং, অ্যান্ড কি বলা হচ্ছে, টু প্রিভেন্ট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ দ্য উইভিং প্রসেস, টু প্রিভেন্ট দ্য ডিপার্টমেন্ট ইলেকট্রোস্ট্যাটিক চার্জেস, যেটা সেটা আসলে প্রিভেন্ট করবে, অর্থাৎ চার্জটা সৃষ্টি হবে না। যদি অ্যাভারশনই না হয় তাহলে তো চার্জটা সৃষ্টি হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। সো এই ছিল আমাদের অবজেক্টিভস। প্রথম এবং প্রধান অবজেক্টিভ ছিল যে আমাদের লুম স্টেজে স্ট্রেংথ যথেষ্ট পরিমাণে মেকানিক্যাল স্ট্রেংথটাকে শো করানো। নাও দ্য নেক্সট, ইনগ্রেডিয়েন্টস এন্ড দেয়ার ফাংশন, অর্থাৎ কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আমার সাইজিং করতে, সেগুলো একটু আমরা দেখব। সাইজিং করতে যে যে বিষয়গুলি দরকার, adhesive, wetting agent, wet tanning agent, softener or lubricant, hygroscopic agent, tinting agent, LT mildew, etc. এগুলো সাপোর্টিং এজেন্ট, এডহেসিভ মূলত মেইন। দেখো এডহেসিভ এর ক্ষেত্রে আমরা কি কি ইউজ করে থাকি, এডহেসিভ হিসেবে বা সাইজিং ম্যাটেরিয়াল হিসেবে যে বিষয়গুলো ইউজ করা হয়, একখানে পেস্ট তৈরি করা হয় প্রিন্ট পেস্টের মতো। তো সাইজিং ম্যাটেরিয়ালের জন্য আমরা কি করে ইউজ করতে পারি, যেমন জেনারেলি পটাটো আমরা তো মার যেটা স্টার্স ম্যাটেরিয়াল, সেটা ভাতের মার দিয়ে যে ঘুরিতে, সেটাও কিন্তু এই যে স্টার্স ম্যাটেরিয়াল, অর্থাৎ সেটা দিয়েও, সেটাও কিন্তু এক প্রকার এডহেসিভ। তেমনি আলু যেটা রয়েছে, পটাটো, কার্বক্সি মিথাইল সেলুলোজ, সিএমসি, তারপর কি এস্টিক মেজাই, ভুট্টার যে ভুট্টা থেকে যে স্টার্চটা পাবো, তারপরে সাগু, কর্ন, পিভিএ, পিভিসি, এগুলো সাধারণত ইউজ করা হয়ে থাকে। পিভিএ, পিভিসি এগুলো সিনথেটিক, এগুলো সিএমসি সিনথেটিক, বাকিগুলো ন্যাচারাল। ইফাস কিছু বলবে তুমি? না স্যার, ভুলে টিপ করে গেছিলাম। আচ্ছা, ওকে। তো এই ছিল আমাদের এডহেসিভ। আমরা এই এডহেসিভটা মেইন, যেটা দিয়ে আমরা পুল মেকানিক্যাল স্ট্রেংথটা বাড়াচ্ছি, এবং এর সাথে কিছু সাপ্লিমেন্টারি এজেন্ট রয়েছে। সো ফাংশন অফ এডহেসিভটা কি জিনিস, এডহেসিভের ফাংশনটা আমরা জানি যে ইউজড ইম্পার্ট অ্যাডহেশন, ইনক্রিজ দ্য স্টিফনেস এন্ড ইলাস্টিসিটি, ইনক্রিজ দ্য স্ট্রেংথ অফ দ্য ওয়ারপিয়ান, এক্সটেনশন। এই আলু দিয়েও তোমরা করতে পারবা। এই আলু দিয়ে প্রচুর পরিমাণে সাইন্টিফিক জার্নাল রয়েছে, বা স্ট্রেংথ ইনক্রিজ করার প্রচুর পরিমাণে সাইন্টিফিক জার্নাল রয়েছে, এগুলো সম্পর্কে আমি তোমাদের ইন্ট্রোডিউস করাবো কিছুদিন পরে। ওকে, তারপরে রয়েছে ওয়েটিং এজেন্ট। ওয়েটিং এজেন্ট, ওয়েটিং এজেন্টের নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কি করবে, ওয়েট করবে, ভেজাবে। হ্যাঁ, তাহলে যে সমস্ত এজেন্ট গুলো ভেজে, এই ধরনের ওয়েটিং এজেন্ট হুইচ আর ইউজড ইন সাইজিং মেকানিক, সাইজিং আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড সোপ এন্ড সালফানল, এই সাধারণত এগুলো ইউজ করা হয় ওয়েটিং এজেন্ট এর জন্য। ফাংশন, ফাংশনটা কি, যে ইউজ অ্যাচিভ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ সাইজিং সলিউশন এন্ড ইনক্রিজ দ্য সাইজ এক্সস্ট, ভিতরে যেটা প্রবেশ করবে, বা স্মুথ, অর্থাৎ ইমপ্রপার সাইজিং এর জন্য দরকার ওয়েটিং এন্ড
ওয়েটেনিং দুটো কিন্তু ভিন্ন বানান দেখো, মানে হচ্ছে ওজন বৃদ্ধি। সো ওয়েটেনিং এজেন্টস আর হুইচ আর ইউজ ডিউরিং সাইজিং ওয়ার্কার ফ্রেঞ্চ চক, সোডিয়াম সালফেট, চায়না ক্লে এক্সেট্রা, এগুলো ইউজ করা হয় সাধারণত ওয়েট বৃদ্ধির জন্য, ওয়েটেনিং এজেন্টের জন্য। ওকে, নাও তোমরা ফাংশনটা কি যদি আমরা দেখি, প্রিভেন্ট দ্য ওপেনিং অফ দ্য ক্লথ, ইউজফুল, প্রোভাইড ইউজফুলনেস টু কি ফিল অ্যান্ড ওভেন ফেব্রিক, বলা হচ্ছে ইনক্রিজ দ্য ওয়েট অফ দ্য ওয়ার্ক ডিউরিং ফিনিশিং। সফেনার লুব্রিক্যান্ট কি কাজ করে? সফেনার লুব্রিক্যান্ট আর ইউজ ডিউরিং সাইজিং ওয়ার্কপিয়ান, সোপ, মিনারেল অয়েলস, অ্যাকাউন্ট কোকোনাট অয়েল, টালো, টিয়ারো, অ্যানিমাল ফ্যাটস এন্ড জাপান ওয়াক্স এক্সেট্রা। ফাংশনটা কি? ইট ইউজ টু ডিক্রিজ দ্য স্টিফনেস, স্টিফনেস কমাবে, অর্থাৎ ইয়ার্নের যে কি আমরা যদি এরকমটা করি তো চটচটে একটা ভাব থাকে, শক্ত ভেঙে যাওয়ার মতো। যখন আমরা কাঠি ভেঙে ফেলি না, বাঁশের যে কোনো কাঠি, মনে করো ওই সুতলিটা যেটাতে তুমি ময়দা লাগাইছো সেটা একটু ভঙ্গুর হয়ে থাকে না, শক্ত হয়ে থাকে না, সেটাকে আমরা বলতেছি স্টিফনেস। তো এই স্টিফনেসটা কমাবে এই লুব্রিক্যান্টটা দিলে, সফেনারটা দিলে। ইট ইজ ইউজড টু ইনক্রিজ দ্য স্মুথ ওয়ার্পিয়ান, ইনক্রিজ দ্য ফ্রিকশন অফ দ্য ফ্লেক্সিবিলিটি, and it is also used to make the warp yarn softly and slippery তৈরি করবে, স্লিপারি তৈরি করবে। ওকে, নাও দ্য হাইগ্রোস্কোপিক এজেন্ট মানে কি? হাইগ্রোস্কোপিক এজেন্ট, হাইগ্রোস্কোপিক অর্থাৎ বাতাস থেকে ময়েশ্চার শোষণ করবে এরকম। সো হাইগ্রোস্কোপিক এজেন্টটা কি জিনিস? যে হাইগ্রোস্কোপিক এজেন্টস আর ইউজ সাইজিং ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড গ্লিসারিন, এরা বাতাস থেকে কি করছে? ময়েশ্চার শোষণ করছে। ফাংশনটা কি? টু প্রিভেন্ট দ্য এক্সেসিভ ড্রাইং অফ দ্য ওয়ার্পিয়ান, ওয়ার্পিয়ানটাকে এক্সেসিভ ড্রাই যেন হয় না যায়, যার কারণে সেটা ব্রিটল বা ভঙ্গুর হয়ে যাবে, সেটা যেন না হয়, সেজন্য আমাদের সেটা ইউজ করতে হবে। এন্ড ইউজ দ্য ইনক্রিজ দ্য ময়েশ্চার অফ দ্য ইয়ান, ইয়ানের ময়েশ্চারটা ধরে রাখবে। হুম, বলো। হ্যালো, কেউ কিছু বলছো? কিনা আচ্ছা, স্যার? ওকে, টিন্টিং এজেন্ট বলা হচ্ছে টিন্টিং এজেন্ট। দেখো, টিন্টিং, ব্লু ইজ সাইজিং, টিন্টিং এজেন্ট মানে আলোক উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তো টিন্টিং এজেন্ট হিসেবে সাধারণত ব্লু ইউজ করা হয়। আমরা বাসায় সাদা কাপড়ে নীল দেই, তাই না? তো সাদা কাপড়ে নীল কেন দেই আমরা? সাদা কাপড়ে নীল দেওয়ার উদ্দেশ্য সাদাটাকে আরো সাদা করা, তাই না? তো এই নীলের একটা ধর্ম আছে। এই ধর্মটা কি? যে আমরা জানি কোন একটা বস্তু ততখানি তখনই উজ্জ্বল দেখাবে তখন কি, যেখান থেকে যত বেশি আলো রিফ্লেক্ট হবে, তাই না? এটা আমরা জানি, লাস্টার ইনক্রিজ করবে। এখন কোন একটা বস্তুকে সাদা দেখাবে কখন? কোন একটা বস্তু যখন কি ভিজিবল রেঞ্জে সবগুলো রে অ্যাবজর্ব করবে অথবা রিফ্লেক্ট করবে, তখন সেটাকে আমরা সাদা দেখব। তাহলে ব্লুটা কি করে? ব্লুটা হচ্ছে যে আমাদের ইউভি রিজিয়ন বা অন্যান্য রিজিয়ন থেকে রেটাকে ধরে আমাদের ভিজিবল রেঞ্জের ভিতর দিয়ে পাস করে দেয়, তখন বস্তুটাকে আরো উজ্জ্বল এবং সাদা দেখায়। সাদা বস্তুতে এমনি সবকিছু রিফ্লেক্ট করে দেয়। তো যখন আরো বাইরের ইউভি রিজিয়ন আমাদের দৃশ্যমান আলোক বর্ণালীর বাইরে থেকে রেকে ধরে ভিজিবল রেঞ্জের ভিতর দিয়ে পাস করে দিচ্ছে, তখন বস্তুটা স্বাভাবিকভাবে উজ্জ্বল এবং সাদা দেখায়। ফাংশনটা কি? ইউজ টু প্রিভেন্ট দ্য ডাস্টিং অফ, যে খারাপ হয়ে যাবে, পচা হয়ে যাবে। ইউজ টু ইনক্রিজ দ্য ব্রাইটনেস অফ দ্য ওয়ার্পিয়ান, ব্রাইটনেস বৃদ্ধি করবে। ইউজ টু রিমুভ দ্য ইয়েলোনেস অফ দ্য কালার অফ দ্য ওয়ার্পিয়ান, যে ইয়েলো হয়ে যাওয়ার একটা সমস্যা সেটা হবে না। অ্যান্ড কি ইউজ টু ফ্রম এ পার্টিকুলার শেড, তুমি যদি বেশি পরিমাণে ইউজ করো সেই ক্ষেত্রে গেঞ্জিতে কি অনেক সময় বেশি পরিমাণে হয়ে যায় না, আন্ডারগার্মেন্টসে যে লেগে আছে। ওকে, নাও অ্যান্টি মিলডেও অ্যান্ড অ্যান্টি সেপটিক এজেন্ট, এটা সাধারণত দেওয়া হয়। যে কি কি দেওয়া হয় এজেন্ট হিসেবে? ফেনল, কার্বক্সিলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। দেখো নাম শুনে কিন্তু আমরা বুঝতেছি অ্যান্টি মিলডেও অ্যান্ড অ্যান্টিসেপটিক এজেন্ট মানে হচ্ছে কোন প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়া যেন না ধরে এবং একই সাথে যেন এটা রোগ জীবাণু প্রতিরোধক ভূমিকা প্রকাশ করে বা বজায় রাখে, সেজন্য কিন্তু আমরা সেটা দিয়ে থাকি। এখন কিন্তু আমাদের কবে জানি দেখলাম জাবেরিন জুবাইর না কারা আমাদের করোনা প্রতিরোধী ফেব্রিক বের করছে, অর্থাৎ অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশের কিছু ফেব্রিক বের করেছে। তোমরা হোয়াইট প্রসেস মেজর পড়লে সেইগুলো পড়তে পারবা, স্পেশালের ক্ষেত্রে হয়তো 3-4 আছে। ওকে, তো ফাংশনটা কি? ফাংশনটা ইজ প্রোটেক্ট টু ইয়ার্ন ফ্রম ডিফারেন্ট কি ভেরিয়াস ফাঙ্গাস এন্ড ব্যাকটেরিয়া। হয় না আমাদের বইয়ে যদি ড্যাম হয়ে যায়, বইয়ের মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া জন্মে যায়, তো এই ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া জন্মাবে না। প্রিভেন্ট দ্য মিলডেও, মিলডেও ফর্মেশন, মিলডেও ফর্ম করবে না। এন্ড কি বলেছে? অলসো হেল্প টু স্টোর দ্য সাইজ ওয়ার্পিয়ান,
স্টোর করতে সাহায্য করবে। এরপরে আসি আমরা অ্যান্টি ফোমিং, শব্দ দিয়ে বোঝা যাচ্ছে যে অ্যান্টি ফোমিং এজেন্টস হুইচ আর ইউজড ইন সাইজিং আর বেনজিন, পাইরিলিন এক্সেট্রা কি করবে? ইউজ টু প্রিভেন্ট ফোম ফরমেশন। যখন আমরা সাইজিং করব, সাইজ ম্যাটেরিয়ালের ভিতরে ফোম বা বুদবুদ সৃষ্টি হয়, এই বুদবুদ সৃষ্টি যেন না হয় সেজন্য অ্যান্টি ফোমিং এজেন্ট কাজ করে। আমাদের এখানে কিছু কমার্শিয়াল সাইজিং ম্যাটেরিয়ালস রয়েছে, এগুলোর নাম আমরা এক নজর দেখতে পারি। ইভাকল, ইকাসেল, ইকাস্টার, বিভিন্ন রকম সাইজিং এজেন্টস রয়েছে, এগুলো কমার্শিয়ালি ইউজ করা হয়, অর্থাৎ বাণিজ্যিক নাম। ঠিক আছে, যেমন পেরি প্রেট যেটা, সেটা কাইটোসন থেকে তৈরি করা হয়, সাস্টেনেবল বেস্ট। কাইটোসন হচ্ছে কাঁকড়া বা মাত্রপোড়া জাতীয় প্রাণীর খোলস থেকে, চিংড়ির খোলস থেকে এক প্রকার ম্যাটেরিয়াল বায়োপলিমার পাওয়া যায়, সেটাকে কাইটোসন বলে। তো এই ছিল আমাদের সাইজিং ইনগ্রেডিয়েন্টস সমূহ, যেগুলো দিয়ে আমরা সাইজিং পেস্টটা তৈরি করব, এবং পেস্টটা তৈরি করার পর আমাদের সেই লুমের উপর অ্যাপ্লাই করব, সুতার উপর অ্যাপ্লাই করব। তোমরা ঘড়ির উপরও অ্যাপ্লাই করতে পারো, ঢাকা শহরে, পুরান ঢাকায় তো অনেকেই এই ঘড়ির খেলা খেলে বা এই ধরনের। ওকে, সো অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তোমরাও বোধহয় এখানে ইনফ্লুয়েন্স করতে পারো। যাই হোক, টাইপস অফ সাইজিং, আমরা সাইজিং কে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত, ফার্স্ট অফ অল, প্রপার সাইজিং, যেটা পিওর সাইজিং, লাইট সাইজিং, মিডিয়াম সাইজিং এন্ড হেভি সাইজিং। পিওর সাইজিংটা কি? যে when size pickup percentage about 3 to 10%, it's called পিওর সাইজিং, অর্থাৎ ম্যাটেরিয়ালটা, ইয়ার্নটা কতটুকু পিক আপ করছে আমার সাইজ ম্যাটেরিয়ালটা, সেটার উপর বেস করে আমরা করছি। লাইট সাইজিং 11 থেকে 16%, মিডিয়াম সাইজিং 17 থেকে 10% তার ওজনের। হেভি সাইজিং কত? 40% এন্ড অ্যাবভ, দেন ইটস কল্ড হেভি সাইজিং। তো এই হচ্ছে সাইজিং আমাদের। হেভি সাইজিং নিশ্চয়ই অনেক বেশি ম্যাটেরিয়াল থাকবে এবং শক্তিশালী হবে। সাইজিং রেসিপিটা কি? আমাদের রেসিপিটা সাধারণত এই ধরনের, যে ওয়াটার 85% এন্ড টোটাল ইনগ্রেডিয়েন্টস 15%, বাকি যেগুলো আছে তার সাথে 85% পানি মিশাবো। তো সেটার জন্য আমাদের বিভিন্নটা, যেমন হেভি সাইজিং এর জন্য ফ্লোর, যেটা ময়দা বা ফ্লাওয়ার ইয়ে থেকে, গম থেকে বা ভুট্টা থেকে, যেটাই হোক না কেন, ক্লে, হ্যাঁ, তারপর টালো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, সবকিছু মিলে এখানে যত হবে তার 15 ভাগ, এবং এর 85 ভাগ পানি দিয়ে আমরা একটা সলিউশন তৈরি করব। একইভাবে মিডিয়াম সাইজিং এর জন্য, একইভাবে লাইট সাইজিং এর জন্য। ওকে, নাও নেক্সট স্লাইড কি বলছে? মডার্ন সাইজিং প্রসেস, ভেরি সিম্পল। মডার্ন সাইজিং প্রসেস, যে সাইজ ম্যাটেরিয়ালটাকে শুধুমাত্র অ্যাপ্লাই করব কিভাবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, যে আনসাইজ ইয়ার্ন। ওকে, এটা কি হচ্ছে? প্রি ওয়েটিং বক্স, এখানে আগে একটু ভিজে নিচ্ছে, তারপরে কি হচ্ছে, ভিজে নেওয়ার পর ফেব্রিকটা সাইজিং বক্সের ভিতর দিয়ে পাস হচ্ছে। সাইজিং বক্সে কি আছে, আমরা যে রেসিপি অনুসারে কি ম্যাটেরিয়ালসটা তৈরি করব, সলিউশনটা তৈরি করব, সেই সলিউশনটা আছে। তাহলে এটা এর ভিতর দিয়ে পাস হয়ে রোলারের ভিতর দিয়ে যাচ্ছে, এখানে এয়ার আছে, এয়ার স্টিম আছে, এখানে শুকিয়ে যাচ্ছে, তারপর সেটা আবার করা হচ্ছে। ওকে, দেখো, দাগ দিও না, কে দাগ দিচ্ছে? এই যে পুরো বিষয়টা খুবই সহজ একটা বিষয়। আমরা মনে করো যে একটা কি করছো, তুমি সুতাগুলোকে ভাতের মারের ভিতর দিয়ে পাস করছো, তারপর তুমি সুতাগুলোকে শুকাচ্ছ। আমরা কাপড়ে ভাতের মার দেই না? একই ঘটনা, কিন্তু তখন কিন্তু দেখবা সুতাগুলো চটচটে হয়ে গেছে। সো modern warps, when they move from the chambers, comes into return cylinder and they are dried in the hot air. Most of the machine are equipped copper drying cylinder, heated, এখানে কপারের সাধারণত থাকে by steam। এই সিলিন্ডার গুলো কপারের হয়ে থাকে এবং ভিতরে স্টিম থাকে, যার কারণে সারফেসে যখন এটা আসে শুকিয়ে যায়। দেন দে ওয়ার কার্ভড এন্ড বিমস গোয়িং টু দ্য লুম, তারপর সেটা লুমে চলে যায়। তো এই ছিল আমাদের সাইজিং প্রসেস, হোপফুলি ক্লিয়ার। তো এখন আমরা একটু সাইজিং ইফেক্ট গুলো সম্পর্কে জানবো, যে সাইজিং করলে কি কি হচ্ছে বা কি কি হচ্ছে না। দেখো, ইয়ার্ন স্ট্রেংথ কি হবে? ইনক্রিজ করবে। ইলংগেশন মানে কি? রিডিউস করবে। ইলাঙ্গেশন মানে কি? টানলে বাড়বে। যখন তুমি সাইজিং ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবা তখন কিন্তু আর টানলে বাড়বে না। ফ্লেক্সিবিলিটি, রিডিউস ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে কি? ভাঁজ হওয়ার ক্ষমতা সেটা কমে যাবে, কারণ তোমার উপরে সাইজিং ম্যাটেরিয়াল আছে। তুমি এরকম ওই যে বললাম সুতলির কথা চিন্তা করতে পারো, পাটের দড়ির কথা চিন্তা করতে পারো, যে ফাংশন ফ্রিকশনাল প্রপার্টিজ, ফ্রিকশনাল প্রপার্টিজটা কি হবে? রিডিউস ফ্রিকশনাল প্রপার্টিজ, ফ্রিকশনাল প্রপার্টিজটা কমে যাবে, অর্থাৎ ঘর্ষণ হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা কি কমে যাচ্ছে। স্মুথনেস,
ইনক্রিজ স্মুথনেস, হ্যাঁ অবশ্যই বাড়বে। অ্যাবজর্বেন্সি, রিডিউস অ্যাবজর্বেন্সি, কারণ কি একটা ফাইবারের বাইরে তো কোটিংই দেওয়া আছে, তাহলে সেটা অ্যাবজর্ব করবে কিভাবে। ওয়েট অফ দ্য ইয়ার্ন, ইনক্রিজ ওয়েট অফ দ্য ইয়ার্ন, হ্যাঁ বাইরে যদি কোনো ম্যাটেরিয়াল লেগে থাকে তাহলে তো সেটা ওজন বৃদ্ধি করবেই। দেন কি হেয়ারিনেস, রিডিউস হেয়ারিনেস, কারণ সব শর্ট ফাইবার গুলো কি হয়েছে এটা দিয়ে ঢাকা পড়ে গেছে। ওকে, নাও সবকিছুই জানলাম, ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য সাইজিং একটু জানা দরকার আমাদের। অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, তার ভিতরে প্রথম এবং প্রধান ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে সাইজিং মেটেরিয়ালের ফলে আমাদের কি হয়, অ্যাবজর্বেন্সি রিডিউস হয়, মানে সে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারে না, যেটা আমাদের টেক্সটাইল ফার্দার প্রসেসিং এর জন্য সমস্যা। ওকে, সো কস্ট অফ ল্যান্ড এন্ড মেশিন ইজ হাই, রিডিউস লট অফ লেবার্স। তারপরে কি করছে, রিকোয়ার্স ইউটিলিটি লাইক গ্যাস, electricity and their cost high, cost of ingredients, process long and takes time, risks of degradation of the yarn, পচে যেতে পারে, yarn diameter increase করবে, বেড়ে যাবে, মোটা হবে, robust loom, ভালো লুম রাখবে বা robust loom লাগবে, increase yarn stiffness, ভঙ্গুরতা বেড়ে যাচ্ছে, fabric need to be desized before use, এই ডিসাইজিং করতে হবে, মানে এই ম্যাটেরিয়ালটাকে উঠাতে হবে, need knowledge and information about their size ingredients, অবশ্যই জানতে হবে, and their risks of pollution, হ্যাঁ এই সাইজ ম্যাটেরিয়াল গুলোকে যখন তুলে ফেলে দিব তখন কি এটা পলিউশন ঘটাবে না। মেড অফ দা কালার্ড ইয়ার্ন, শেড চেঞ্জ হয়ে যাবে, 100% ম্যাটেরিয়াল ক্যান নট বি রিমুভ, পুরো সাইজ ম্যাটেরিয়ালটা সাধারণত রিমুভ হতে চায় না, অ্যান্ড প্রিসেন্স লিডস টু আনইভেন ডাইং, যদি সাইজ ম্যাটেরিয়ালটা থেকে যায় তাহলে সেটা আনইভেন ডাইং ঘটাবে, এটা দরকার সাধারণত উইভিং এর জন্য, কিন্তু যখন আমরা ফার্দার প্রসেসে যাব তখন এই সমস্যাগুলোর সৃষ্টি করছে। নাও সমস্যার সমাধান করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, সাইজিং করে আমরা কাপড় তৈরি করলাম লুমে, লুমে তৈরি করার পর এখন আমাদের কি করতে হবে, সেই সাইজ ম্যাটেরিয়ালটাকে তুলে ফেলতে হবে, তাহলে তুলে ফেলার জন্য আমরা এখন কি করব, প্রথমত ডিসাইজিং, যে প্রক্রিয়ার মাধ্যমে তুলে ফেলবো সেই প্রক্রিয়াকে আমরা বলছি ডিসাইজিং। সো ডিসাইজিং ইজ দ্য প্রসেস অফ রিমুভাল সাইজ ম্যাটেরিয়াল অ্যাপ্লাইড ইন দ্য ওয়ার্ক থ্রেডস অফ এ ফেব্রিক টু ফ্যাসিলিটেট দ্য প্রসেস অফ উইভিং। হ্যাঁ আমরা কি করছি তাহলে, উইভিং এর জন্য যখন আমরা এই সাইজ ম্যাটেরিয়ালটা দিলাম একটু আগে, সেটাকে তুলে ফেলার প্রক্রিয়াকে আমরা ডিসাইজিং বলছি। সাইজ ফ্রম স্টিফ হ্যান্ড স্মুথ এন্ড কোটিং ওয়ার্ক yarns and enable them to withstand and cyclic tension during the weaving and reduce breakage, সেটা আমরা জানি। Objectives of the designing কি বলা হচ্ছে, to remove the starch material from the fabric, to increase the absorbency power of the fabric, to increase the affinity of the fabric to the dry chemicals, to make the fabric suitable for the next process, to increase the luster of the fabric and increase in dyeing and printing। হ্যাঁ কি করছি আমরা, স্টার্চ ম্যাটেরিয়ালটা রিমুভ করতে হচ্ছে, এটাই উদ্দেশ্য। স্টার্চ ম্যাটেরিয়ালটা রিমুভ করলে অ্যাবজর্বেন্সি বৃদ্ধি পাবে এবং ফার্দার প্রসেস আমরা করতে পারবো, এবং একই সাথে ফেব্রিকের লাস্টার বৃদ্ধি পাবে এবং সুইটেবল হবে ডাইং প্রিন্টিং এর জন্য। তো এখন ফেব্রিকের ভিতরে ডাই ধরাতে গেলে আমাদের ডিসাইজিংটা করতে হচ্ছে, তাহলে এখন ডিসাইজিংটা কিভাবে করব, আমরা তো একবার অ্যাপ্লাই করলাম, তাহলে এবার সেটাকে রিমুভ করতে হবে। ওকে, ফ্যাক্টরস ফর সাইজ রিমুভাল এফিসিয়েন্সি, তো ফ্যাক্টরস কিছু রয়েছে যেগুলো কাজ করে, যেমন টাইপ এন্ড অ্যামাউন্ট অফ সাইজ অ্যাপ্লাইড, যে ইফিসিয়েন্সি কতটুকু কখন কতটুকু যাবে, viscosity of the size and solution, অর্থাৎ কি সাইজে অ্যাপ্লাই করা হয়েছে, easy dissolution of the size film and the on the yarn, যে এমন কিছু সাইজ অ্যাপ্লাই করা উচিত সেটা যেন ইজি ডিসলিউশন অর্থাৎ সলিউবল হয়ে যায় এরকম, নেচার এন্ড দ্য অ্যামাউন্ট অফ দ্য প্লাস্টিসাইজার, যেগুলো একসাথে অয়েল, টেলো অয়েল, সফেনার, লুব্রিক্যান্ট সব ইউজ করা হচ্ছে। ফেব্রিক কনস্ট্রাকশন, কি ধরনের ফেব্রিক কনস্ট্রাকশন, এটা কি সিঙ্গেল 1-1 নাকি 2x1 নাকি টুইল না কি ধরনের। মেথডস অফ দ্য ডিসাইজিং এন্ড ওয়াশিং অফ, কি ধরনের মেথডে আমরা ডিসাইজিং করছি সবগুলোর উপর ডিপেন্ড করছে ইফিসিয়েন্সি, মানে হচ্ছে একটা মানুষ কিরকম কাজ করতে পারবে, মানে ডিসাইজিং ইফিসিয়েন্সি তাহলে হচ্ছে যে কত তাড়াতাড়ি একটা সাইজ ফেব্রিক ডিসাইজ হতে পারে তার পসিবিলিটিটা, সেটা কি কি বিষয়ের উপর করে, হ্যাঁ অবশ্যই কি পরিমাণ সাইজ দেওয়া হয়েছে, কত মোটা, সেই সাইজটা কি, সেই সাইজ ম্যাটেরিয়ালটার ভিসকোসিটি কিরকম, এই সাইজ ম্যাটেরিয়ালের সাথে আরো কিছু দেওয়া হয়েছে কিনা, কোন মেথডে ডিসাইজিং করা হচ্ছে এবং কিভাবে দেওয়া হবে। দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, ফেব্রিকটা এদিক দিয়ে আসবে, এখানে ডিসাইজ লিকুয়ার, ঠিক সেখানে যেমন সাইজিং লিকুয়ার ছিল, এখানে কি আসতেছে, ডিসাইজিং লিকুয়ার সে নিয়ে কেমিক্যাল যথেষ্ট পরিমাণ নিয়ে প্রি হিটারের ভিতর দিয়ে
যে বক্সের ভিতর দিয়ে চলে যাবে। তো এখানেও সে ধোয়া হচ্ছে, এখানেও কিন্তু সে ধুয়ে যাচ্ছে বা কেমিক্যাল রিঅ্যাকশনে যাচ্ছে, যার কারণে সাইজ ম্যাটেরিয়াল গুলো কি উঠে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক অফ দ্য রিমুভিং অফ দ্য সাইজ ম্যাটেরিয়াল। তো তুমি এখন মনে করো সুতলিতে তোমার স্কুলের বা ওইটার পর সুতলিটাকে তুমি পরিষ্কার করবা, তাহলে তুমি নরমালি কি পানিতে ভিজিয়ে রাখতে পারো বা অন্য কোনো ভাবে অথবা হাত দিয়ে ঘষে ঘষে উঠাতে পারো এক্সেট্রা। ইয়ার্নের ক্ষেত্রে যেগুলো ওভেন করব সেখানে তো আর এত কম ইয়ার্ন নাই, সো সেটাকে আমাদের অনেক কিছু করতে হবে। সো সেটার জন্য আমরা দুটো মেথড আমরা বলবো। সেটা হচ্ছে একটা হাইড্রোলাইটিক মেথড, একটা অক্সিডেটিভ মেথড। নাম শুনেই বোঝা যাচ্ছে যে হাইড্রোলাইটিক, হাইড্রো শব্দটা যুক্ত মানে কি সামথিং ইজ হেয়ার ওয়াটার, হ্যাঁ, আর একটা অক্সিডেটিভ মানে অক্সিজেন, অক্সিডেশন ঘটবে। লেটস গো। সো হাইড্রোলাইটিক মেথডস গুলো কি? রড স্টেপিং, অ্যালকালি স্টেপিং, অ্যাসিড স্টেপিং, এনজাইমেটিক স্টেপিং এটসেট্রা। অক্সিডেটিভ গুলো কি? ব্রোমাইড ডিসাইজিং, ক্লোরাইড ডিসাইজিং, অ্যামোনিয়াম পারসালফেট ডিসাইজিং, পারক্সাইড ডিসাইজিং এটসেট্রা। আমরা পরের স্লাইডে যদি একটু দেখি, তো আমরা যদি দেখি যে রড স্টেপিংটা কি, দেখো রড স্টেপিং আমরা সাধারণত পাট পচাইছি না বাসায়, পাট আমরা অনেকেই হয়তো জানি। সো স্টার্চ ইজ রিমুভ বাই রটিং। স্টার্চকে যদি আমরা পানিতে পচাই তাহলে সেটা চলে যায়, এন্ড ইট ইজ দা ওল্ডেস্ট মেথড হোয়েন men cannot know the use of the enzymes and special chemical. বলা হচ্ছে no special chemicals are required in this method. Fabric is passed through a padding mangle containing warm water 40 to 60 degree centigrade, and then fabric is kept prolonged to the stocking. তারপর কি বলা আছে? ওয়ার্ম টেম্পারেচার 40 থেকে স্টোরেজ 24 আওয়ার্স, এন্ড স্টকিং অর সকিং যেটা বলবো ওয়ার্ম ওয়াটার টেম্পারেচার 60 ডিগ্রি, দেন ফেব্রিক ইজ স্টোরেড। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে এতক্ষণে সময় নেই, দরকার নাই রাখার। Pectin, an organism naturally present in the water, produce starch liquefying enzyme which remove the starch, but starch is not completely removed and other size material is removed. To remove the starch from more time is required, but fabric is allowed to stock very long time. Then enzymes may attack the cellulose. Afterwards, desizing is completed. The temperature is mainly controlled. দেখো রড স্টেপিং যেটা বলছে নরমালি পানিতে ভিজিয়ে রেখে 12 থেকে 24 ঘন্টা আমরা যখন সাইজিং ম্যাটেরিয়ালটাকে রিমুভ করব তখন আমরা সেটাকে বলতেছি রড স্টেপিং। তো এটা টেম্পারেচার সাধারণত 40 থেকে 60 কেন হচ্ছে, 60 এক্সিট কেন করছে না? কারণটা হচ্ছে আমরা সেদিন এনজাইমের কথা পড়েছি যে 60 এর বেশি হলে এনজাইম গুলো মরে যায়। তো আমরা যখন এরকম 60 ডিগ্রির মধ্যে ওয়ার্ম ওয়াটারে 24 থেকে 12 ঘন্টা রাখবো তখন সেখানে কিছু এনজাইম সৃষ্টি হবে, লিকুইফাইং হবে, ব্যাকটেরিয়া থেকে এনজাইম প্রডিউস হবে। সেই এনজাইম গুলো কি করছে? আমার এই সাইজ ম্যাটেরিয়ালটাকে খেয়ে ফেলতেছে বা সাইজ ম্যাটেরিয়ালটাকে রিমুভ করতে সাহায্য করতেছে। সো এটা আবার বেশিক্ষণ ধরে থাকলে কি হবে? এই যে এনজাইমটা আমাদের সেলুলোজ যেটা আছে সেটাকে ড্যামেজ করতে থাকবে। সো সিম্পলি রড স্টেপিং কি হচ্ছে যে পানিতে চুবিয়ে রাখার ফলে যখন আমরা সেটাকে পরিষ্কার করে ফেলি, সাইজিং ম্যাটেরিয়ালটাকে রিমুভ করে ফেলি, সেটাকে আমরা বলতেছি রড স্টেপিং। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের কি বলা হচ্ছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা কি রড স্টেপিং এর, যে নো কেমিক্যাল ইউজ, কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, চিপ প্রসেস, অনলি ওয়াটার। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে লার্জ ফ্লোর স্পেস রিকোয়ার্ড, ভেরি স্লো প্রসেস এন্ড ডিসকন্টিনিউয়াস প্রসেস। ওকে, জানলাম পানি দিয়ে। এরপর একটু চলে আসবো আমরা এলকালি স্টেপিং, অর্থাৎ তাহলে কি এখানে এলকালি যুক্ত হচ্ছে যে ইন দিস মেথড স্টার্চ ইজ রিমুভড বাই দ্য অ্যালকালাইন হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস তো বটেই, তো এখানে কি থাকছে? অ্যালকালি থাকছে। অ্যালকালি মানে কি? ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। This fabric is treated with 0.04 and থেকে 0.6% caustic soda solution 60 to 70 degree and stored 8 to 10 hours. যখন আমরা কাস্টিক সোডা গুলিয়ে কি করব 8 থেকে 10 ঘন্টা রেখে দিব, তখন এই কাস্টিক সোডার অ্যালকালি হাইড্রোলাইসিসের মাধ্যমে আমাদের সাইজিং ম্যাটেরিয়ালটা ফাইবার থেকে উঠে চলে যাবে। সো অ্যাডভান্টেজেস গুলো কি কি এন্ড প্রিকশন গুলো কি কি? ইকোনমিক্যালি ইউজ এন্ড চিপ, মার্সারাইজেশন ক্যান বি ডান ইন সেম অ্যালকালাইন ইউজেবল, একইটাতে মার্সারাইজেশনও করা যাবে। মার্সারাইজেশনটা হচ্ছে কাস্টিক ট্রিটমেন্ট, সো একই সাথে সেটার উঠেও যাচ্ছে এবং মার্সারাইজেশন ট্রিটমেন্টও করা যাচ্ছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে সিঙ্কেজ হবে, অর্থাৎ সিঙ্ক করবে ফেব্রিকটা, ইয়ার্নটা, সেটাই সমস্যা। প্রিকশন কি? that goods not dry up, otherwise it causes partial concentration of the alkali, যে এটাকে শুকানো যাবে না, অর্থাৎ ইয়ের নিচে রাখতে হবে। হ্যাঁ, ওকে। অ্যাসিড স্টেপিং, তাহলে অ্যাসিড দিয়ে বলা হচ্ছে 0.5 থেকে 1% ডাইলুট সালফিউরিক অ্যাসিড or HCl অ্যাসিড
40 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে 4 থেকে 6 ঘন্টা যখন আমরা পানিতে রাখবো তখন আসলে এই হাইড্রোলাইসিস হয়ে যাবে অ্যাসিডের মাধ্যমে, তখন আমরা সেটাকে অ্যাসিড স্টেপিং বলছি। অ্যাডভান্টেজটা কি, বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ সাইজ ইজ রিমুভ কম্পারেটিভলি গ্রেটার এন্ড দ্য সাইজ ডিসাইজিং অবটেইন বাই দ্য পসিবল শ্রিঙ্কেজ নট, এখানে কোনো শ্রিঙ্কেজ ঘটবে না যেটা অ্যালকালিতে সাধারণত ঘটে থাকে। ডিসঅ্যাডভান্টেজটা কি, যে রিক্সি প্রসেস, যে হাইড্রোলাইটিক ডিগ্রেডেশন উইল অকার। আমরা জানি যে সেলুলোজিক ফাইবার গুলো অ্যাসিডে কি হয়, ডিকম্পোজ হয়ে যায় বা সলিউবল হয়ে যায়, স্ট্রেংথ কমে যায়, তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম। এখানেও লার্জ ফ্লোর স্পেস দরকার, ডিসকন্টিনিউয়াস প্রসেস। এরপরে আমরা চলে আসবো এনজাইমেটিক স্টেপিং বা এনজাইমেটিক ডিসাইজিং। এনজাইমের মাধ্যমে যখন আমরা সেটাকে ডিসাইজ করব তখন সেটাকে আমরা এনজাইমেটিক ডিসাইজিং বলছি। কি বলছে, আমরা যদি দেখি যে all sizing and desizing process, enzymatic desizing is very popular and effective, and enzymatic desizing is a classical desizing process of degrading starch size on cotton fabric using enzymes, and this method is traditional process and most commonly process used now. আমরা এখন সবকিছু এটা ইউজ করে থাকি, এনজাইমেটিক প্রসেসটা ইউজ করে থাকি, যেহেতু এটা একই সাথে ইফেক্টিভ এবং ইকো ফ্রেন্ডলি। সো এনজাইমস কি, কারা, আমরা গত ক্লাসে সম্ভবত দেখেছিলাম যে এনজাইমস আর কমপ্লেক্স অর্গানিক সলিউবল বায়োক্যাটালিস্ট ফর্মড বাই লিভিং অর্গানিজম থেকে সৃষ্টি হয়, হুইচ ক্যাটালাইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন ইন বায়োলজিক্যাল প্রসেস। হ্যাঁ, and enzymes are quite specific in their action on their particular substance এর উপর তারা কি তাদের প্রাধান্য খাটায়। তাহলে এটা কি, লিভিং অর্গানিজম থেকে একটা বায়োলজিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল। So a small quantity of enzyme is able to decompose a large polymer molecules, and amylase are the enzymes that hydrose and reduce the molecular weight of the amylase and amylopectin molecule in starch. So আমরা যেমন সেলুলোজ কে খাওয়ার জন্য সেলুলেস ইউজ করতাম, তাহলে স্টার্চ কে খাওয়ার জন্য স্টার্চ, সেজন্য অ্যামাইলোস ইউজ করতে হবে, and rendering it would be water soluble and wash off on the fabric. The action of the enzymes controlled by the temperature, concentration and pH of the solution. Enzymes are living organism based on protein based. Main function is fermentation of the starch, soluble in water but not soluble in acid or alcohol. No risks hydrocellulose formation during peeling. এই ধরনের কোনো পিলিং টিলিং হবে না, কারণ খেয়ে ফেলবে। এটা হচ্ছে এনজাইমেটিক্স আমাদের ডিসাইজিং। সো টাইপস অফ এনজাইম আমরা কি কি দেখতে পারি, যে দুই ধরনের এনজাইম ব্যবহার করা হয়। একটা হচ্ছে সেলুলোজ এনজাইম, যেটা কি ডিগ্রেড সেলুলোজ if more than cellulose damage and convert into glucose হতে পারে, and amylase enzyme which outstanding feature, এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। কি করা হয়, হাইড্রোলাইসিস স্টার্স বাট নট অ্যাটাক দ্য সেলুলোজ। সো দিস অ্যামাইলেসটাই সবচেয়ে বেশি, যেহেতু সেটা একই সাথে হাইড্রোলাইসিসও করতে পারতেছে এবং সেটা সেলুলোজকেও অ্যাট্রাক্ট করতেছে না। সো এই এনজাইমটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, অ্যামাইলেস এনজাইম। সো দিস টাইপস অফ অ্যামাইলেস এনজাইম কোথা থেকে আসে, আমরা দেখি সোর্স গুলি। মেল্ট এক্সট্রাক্ট বা মেল্ট প্রিপারেশন, আমাদের যে ভিউটটা টুটটা ইত্যাদি আছে সেগুলোর মেল্ট থেকে আমরা পেতে পারি। ব্যাকটেরিয়াল এক্সট্রাকশন অফ দ্য এনজাইম এন্ড প্যানক্রিয়াটিক অ্যানালাইসিস অফ এনজাইম, কোন ব্যাকটেরিয়া থেকে হতে পারে অথবা কোনো প্রাণী বা কোনো কিছুর প্যানক্রিয়াটিক থেকে যখন এনজাইম নিঃসৃত হবে, আমাদেরও কিন্তু পাকস্থলীতে প্রচুর পরিমাণে এনজাইম নিঃসৃত হচ্ছে। এই ছিল সোর্স। সো মেল্ট এক্সট্রাক্ট অর মেল্ট প্রিপারেশন এনজাইম, এটা কিভাবে পাওয়া যায় আমরা একটু জানবো। যে মেল্ট এনজাইমস আর obtained by extraction of the freshly germinated barley kernels, বার্লি থেকে। কনসেন্ট্রেশন, টেম্পারেচার, বার্লি খেয়েছে তো সবাই সম্ভবত, সাগুদানা, কনসেন্ট্রেশন এর মতো কি বলা হচ্ছে, যে কনসেন্ট্রেশন অফ দ্য টেম্পারেচার পিএইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর এফিসিয়েন্সি অফ দ্য এনজাইম। টেম্পারেচার ইজ রেজড, আপার লিমিট বিকাম ডিস্ট্রয়েড অর আনইউজেবল। সো মেল্ট এক্সট্রাক্ট বা মেল্ট প্রিপারেশনটা আমরা সাধারণত পেয়ে থাকি আমাদের স্টার্চ ম্যাটেরিয়াল, সেটা বার্লি কর্নস থেকে। বেসিক রেজাল্ট কি 60 ডিগ্রিতে রাখতে হবে, 75 এ ডিস্ট্রয়েড হয়ে যাবে। তো এই ধরনের বহুত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যারা অনেক রকম এই ধরনের ডিসাইজিং কেমিক্যাল, সাইজিং কেমিক্যাল সবই সরবরাহ করে। এখানে আমরা তিনটা নাম দেখতে পাচ্ছি, যে ডিসাস্টার 4, ফার্মেন্ট ডি, ট্রাইহেড এমডি এক্সেট্রা। এটা তাদের মতো করে নামগুলো সাধারণত দিয়ে থাকে তারা। ব্যাকটেরিয়াল এক্সট্রাক্ট কোনগুলো, যেগুলো ব্যাকটেরিয়া থেকে পাচ্ছি, যে দ্য ফার্মেন্টেশন ইজ অবটেইনড কি ব্যাসিলাস সাবস্টিটিউশন হুইচ ইজ গ্রোথ অন দ্য গ্রেইনস এন্ড রাইস এন্ড ব্রেকস ডাউন ইনটু দ্য স্টার্চ ইনটু দ্য ওয়াটার সলিউবল ডেক্সট্রিন। তোমরা বায়োলজি বইয়ে পড়েছো সম্ভবত, ইয়েতে উদ্ভিদ বিজ্ঞানও জীববিজ্ঞানও পড়েছো, যে অনেকগুলো ব্যাকটেরিয়া, পেনিসিলিন যেখানে ছিল, হ্যাঁ সেখানে অনেকগুলো ব্যাকটেরিয়ার কথা নাম ছিল। এই ব্যাকটেরিয়া থেকে যখন আমরা এটাকে নিঃসৃত হবে তখন সেটাকে ব্যাকটেরিয়াল এক্সট্রাক্ট এনজাইম বলছি।
ওকে, তো এটা সাধারণত কি ফার্মেন্টেশন অফ রাইস, ভাত যদি পচায় তার উপর ব্যাকটেরিয়া জন্মাবে, তাহলে ব্যাকটেরিয়া জন্মানোর পর সেখান থেকে কি হবে, আমার গ্রোস অন দ্য গ্রেইনস এন্ড ব্রেকস ডাউন ইন দ্য ওয়াটার এন্ড ডেক্সট্রিন, তো গ্রো অ্যানালস এন্ড প্রিপার, সেখান থেকে আমরা এক্সট্রাক্টটা পাবো। তো সাধারণত কি বেস্ট রেজাল্ট 70 থেকে 75 এন্ড ডিস্ট্রয়েড এত ডিগ্রিতে বেশি কাজ করে। অনেকগুলো ট্রেড নাম, বায়োলেস, ব্যাকটেরিয়ালেস, গ্লিটারেস, রেপিডেস এটসেট্রা। ওকে, নাও প্যানক্রিয়াটিক এনজাইম বা এই এনজাইম গুলো কি কি, যে বলা হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইমস আর প্রিপেয়ার্ড ফ্রম দ্য প্যানক্রিয়াসেস অফ দ্য স্লাটারেড অ্যানিমালস, আমরা থেকে যেগুলো পাই আমাদের যে কসাইখানা থেকে, and a characteristic the feature pancreatic analysis ID from the milky emulsion of the water and the capable of modifying esters, albumin, pectins, fats, etc. অথবা শুধুমাত্র এনজাইম উৎপাদনের জন্য কিছু এরকম চাষাবাদ করা হয়ে থাকে। ওকে, এগুলোর নাম কি, ফার্মোসল, নোভো, বাংলাদেশের ক্ষেত্রে নোভো এনজাইম সেদিন বলেছিলাম তোমাদেরকে। ওকে, কন্ডিশন অফ দ্য ডিসাইজিং অফ ডিফারেন্ট টেম্পারেচার, আমরা যদি বলি সেটার জন্য বিভিন্ন টেম্পারেচার আছে, মেল্ট, এক্সট্রা, ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়ালটাতে একটু টেম্পারেচার বেশি দেওয়া যায়, এটা একটু বেশি সহনশীল। তো ব্যাকটেরিয়ালটা কম দিলেও চলে, দেখো গ্রাম পার লিটার যে মেল্ট এক্সট্রাক্টটা বেশি দিতে হয় প্যানক্রিয়াটিক, তাহলে ব্যাকটেরিয়ালটা অনেক বেশি ইফেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের হাইড্রোলাইটিক, যেটা অর্থাৎ পানির সংস্পর্শে যারা থাকছে। এখন আমরা একটু আলোচনা করব অক্সিডেটিভটা নিয়ে, যে অক্সিডেটিভ আমরা অনেকগুলো দেখলাম, ব্রোমাইড, পটাশিয়াম কি হাইড্রোক্সাইড, সরি দেখি কি বলা আছে, ইন অক্সিডেটিভ ডিসাইজিং দ্য সাইজ ইজ রিমুভড বাই দ্য অক্সিডেটিভ ডিগ্রেডেশন, অক্সিডেশনের মাধ্যমে, অক্সিডেটিভ ডিগ্রেডেশন। ইট ইজ particularly useful when the size is based on the either on synthetic polymer like PVA or is a mixture of synthetic natural polymer, যে কোনোটাই হতে পারে, PVA, PVC, CMC. Hydrolytic desizing is successful in case of the natural esters but does not remove site based on synthetic polymer. So আমরা একটু দেখি যে কোন কোন এজেন্টস আর অক্সিডেটিভ ডিসাইজিং এর ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়, সেই ইস্যুগুলো কি, হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম এন্ড পটাশিয়াম পারসালফেট, সোডিয়াম ক্লোরাইড, পারঅক্সাইড মনোসালফেটিক অ্যাসিড এটসেট্রা। পটাশিয়াম পারসালফেটস, এই যে পটাশিয়াম পারসালফেট, এটা নিয়ে আমি কাজ করেছি নিজেই। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা একটু দেখি, যে সাপ্লিমেন্টারি ক্লিনিং এফেক্ট, ইফেক্টিভনেস টপিক স্টার্সেস, নো লস ইন ইফেক্টিভনেস ডিউ টু এনজাইম পয়জনস। ডিসঅ্যাডভান্টেজটা কি, সাম ডিসঅ্যাডভান্টেজ যেমন অক্সিডেন্ট ডিসাইডিং ইনক্লুড পসিবিলিটি অ্যাটাক দ্য ড্যামেজ অফ দ্য সেলুলোজ and less use of the chemical and less variety action of the method applied. ওকে, তো এক্ষেত্রে যেহেতু এটার অ্যাডভান্টেজটা হচ্ছে ইফিসিয়েন্সিটা ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে ইফিসিয়েন্সি ভালো থাকার কারণে সেটা কিন্তু ড্যামেজও করে দিচ্ছে, স্ট্রেংথটা লুজ হচ্ছে, এবং তারপরে সমস্যাটা হচ্ছে যে এটা কিন্তু না, ইকো ফ্রেন্ডলি না। আমরা শেষের দিকে চলে এসেছি। নাও ডিসাইজিং করা হলো, করার পর আমাদের এখন যেটা জানা দরকার যে অ্যাসেসমেন্টটা করব কিভাবে, আমাদের যে এটা হয়েছে বা কি হয়নি সেটার জন্য অ্যাসেসমেন্ট, পরীক্ষাটা কি। তো প্রথমত আমরা যদি দেখি যে রিএজেন্ট প্রিপারেশন, সো পটাশিয়াম আয়োডাইড, সাধারণত আমরা পটাশিয়াম আয়োডাইড চিনি যে 10 গ্রাম অফ 100% 100 মিলি ওয়াটারে দিব, এন্ড দেন এটা 0.6358 গ্রাম আয়োডিন। তাহলে কি করছি আমরা, পটাশিয়াম আয়োডাইড এবং আয়োডিন দিচ্ছি একসাথে এন্ড স্টির করছি, আমরা ঘোরাচ্ছি, হ্যাঁ অনেকক্ষণ ধরে, ম্যাগনেটিক স্টেটার হতে পারে, অন্য কিছু দিয়ে। আয়োডিন কমপ্লিটলি ডিসলভ ইন পটাশিয়াম আয়োডাইড সলিউশন। আফটার দিস অ্যাডেড 100 মিলি অফ ইথানল and then adding water by volume should in raised 100 মিলি, সবগুলো দিয়ে 1000 মিলি তৈরি করতেছি। কি কি দিচ্ছি, প্রথমে 100 মিলিতে এত গ্রাম আয়োডিন দিচ্ছি, গুলাচ্ছি, তারপর 800 মিলি পানি দিচ্ছি, তারপর ইথানল এবং বাকিটা পানি দিয়ে আমরা 100 মিলি ক্লিয়ার করব। তাও টেস্টিং, put 1 or 2 drops on the above solution of the fabric, দিলাম, rub it gently, ঘষবো, and then access the color change as per the Tagua scale. Tagua scaleটা আমরা পরে পিছনে দেখছি। Before testing the fabric should be cold and there should not be residual alkalinity, এটা থাকা যাবে না, একটু স্ট্যান্ডার্ড কন্ডিশনে রেখে করে নিতে হবে। অ্যাসেসমেন্ট, নো কালার চেঞ্জ, নো স্টার্স, যদি এটা দেওয়ার ফলে ফেব্রিকের কোনো কালার চেঞ্জ না হয় তাহলে কোনো প্রকার স্টার্স নাই। যদি সেখানে পেল ব্লু অথবা বুলিশ ভায়োলেট হয় তাহলে কি হবে, প্রেসেন্স অফ স্টার্স এন্ড ব্লেন্ড স্টার্স, সিনথেটিক সাইজ থাকতে পারে। ব্রাউন কালার যদি হয়, প্রেসেন্স অফ মডিফাইড স্টার্স অর ব্লেন্ড স্টার্স।
আমরা আয়োডিনের একটা পরীক্ষা পড়েছিলাম না, স্টার্স এবং আয়োডিনের পরীক্ষা কেমিস্ট্রিতে ইন্টারমিডিয়েটে? হোপফুলি তোমাদের মনে আছে কিনা। দেখো, এটাকে আমরা ট্যাগো স্কেল বলছি, 1 থেকে 9। তো আমরা কি করব, আমাদের একটা স্যাম্পলের উপর আমাদের যে প্রস্তুতকৃত রেসিপি অনুসারে প্রস্তুতকৃত এটা কি করব, 1 থেকে 2 ড্রপ এর উপরে ফেলবো। ফেলার পর এটাকে কি ঘষবো এবং দেখবো এটার কালারটা চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ না হয় তাহলে তো ভালো, কোনো প্রকার নাই। আর যদি হয় তাহলে সেটা কতখানি, এখানে কোনটার সাথে মিলে, এটা কি কতটুকু হয়েছে সেটার উপর ধরে আমরা গ্রেডিং করি। তাহলে 1 সবচেয়ে বেশি কি খারাপ, 4, তাই না? যে একবারে ব্লু হয়ে গেছে, তার মানে সেখানে কি আছেই যেগুলো রিমুভই হয়নি। ওকে, এই ছিল আমাদের স্কেল, যেটা দিয়ে আমরা মেজার করতে পারবো। নাও লাস্ট অফ অল, কমন প্রবলেমস অফ ডিসাইজিং। কি কি সমস্যার সৃষ্টি করে হয় যে ইনকমপ্লিট ডিসাইজিং। আমাদের ইনকমপ্লিট ডিসাইজিংটা হয় কিভাবে, ইনকমপ্লিটটা ডিসাইজিংটা হবে সেটা যদি আমরা একটু দেখি। যে ইনএডিকুয়েট, ইনকমপ্লিট ডিসাইজিং মানে কি, যে ডিসাইজিংটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই, সেটাকে ইনকমপ্লিট ডিসাইজিং বলছি, বা অল্প একটু হয়েছে আর একটু হয় নাই। যে inadequate enzymes, inappropriate desiging bath at pH, desiging temperature, insufficient fabric pickup, অর্থাৎ যে কোনো কারণে যদি পর্যাপ্ত পরিমাণে এনজাইম না থাকে তাহলে ডিসাইজিংটা কমপ্লিট হবে না। কিভাবে সমাধান হবে? sufficient enzyme, optimum pH, optimum temperature, optimum designation, etc. good amount of effective agent, wetting agent ইউজ করতে হবে। নাও আনইভেন ডিসাইজিং, যে কোথাও হয়েছে কোথাও হয় নাই, আনইভেন একটা, বা কোথাও কম হয়েছে কোথাও বেশি হয়েছে, সেটার কারণটা কি? আনইভেন প্যাড প্রেসার, অ্যান ইউনিফর্ম প্যাড টেম্পারেচার, নন ইউনিফর্ম কেমিক্যাল কনসেন্ট্রেশন অফ দ্য বাথ। সমস্যা সমাধান কিভাবে? ইউনিফর্ম স্কুইজ প্রেসার দিতে হবে, ইউনিফর্ম বাথ টেম্পারেচার, ইউনিফর্ম কেমিক্যাল কনসেন্ট্রেশন দিতে হবে। আনইভেন ডিসাইজিং, এটা উইথ ওয়াইজ, এটা লেন্থ ওয়াইজ। একইভাবে যে আনইভেন পিক আপ, তারপর কি প্রিফারেন্স ড্রাইং আউটার লেয়ার্স, টেম্পারেচার ভেরিয়েশন, অর্থাৎ প্রসেসে কোনো একটা সমস্যা হলে এগুলো কি দেখা দিচ্ছে, সেটা সাইজ মেটেরিয়াল কম বেশি হতে পারে, প্রেসার কম বেশি হতে পারে, পিএইচ কম বেশি হতে পারে, তারপর সাইজ মেটেরিয়ালের কনসেন্ট্রেশন কম বেশি হতে পারে, এক্সেট্রা। আনইভেন সাইজিং ডিসাইজিং, র্যান্ডম, হঠাৎ যেখানে সেখানে হতে পারে। কি বলা হচ্ছে যে পোর ওয়েটিং এজেন্ট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বাথ টেম্পারেচার, ফর্মিং দ্য বাথ, ইমপ্রপার ডিফোমার, ঠিক আছে, ইউনিফর্ম আনইভেন লিকার ডিস্ট্রিবিউশন, প্যাডিং, ইউনিফর্ম ওয়াশিং এন্ড সাইজিং, এক্সেট্রা। রেমিডিস কি? ইফেক্টিভ এন্ড কমপ্লিট ওয়েটিং এজেন্ট, অপটিমাম বাথ টেম্পারেচার, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ডিফর্মার্স, এগুলো ইউজ করে আমরা সাধারণত এটাকে কমাতে পারি। তো এই ছিল আজকের আমাদের লেকচার। আমি আবার প্রথম স্লাইডে চলে যাচ্ছি একটু রিভিউ করার জন্য, তারপর আমি তোমাদের সাথে কোশ্চেন নেব। তো আমরা যদি প্রথম স্লাইডে চলে যাই তাহলে এখানে আমরা একটু দেখব যে নরমালি সাইজিংটা কি। আমরা জানতে পারলাম যে সাইজিংটা হচ্ছে, যেহেতু লুমের যখন আমরা বুনন করব তখন প্রচুর পরিমাণে স্ট্রেংথ দরকার, সেই কারণে লুমের অ্যাকশনের কারণে অনেক সময় ছিঁড়ে যায়। তো এই ছিঁড়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য আমরা যখন ইয়ানের উপর আলাদা একটা কোটিং দিচ্ছি তখন সেটাকে সাইজিং বলছি নরমালি। ওকে, অবজেক্টিভস কি কি? অনেকগুলা। প্রথম এবং প্রধান হচ্ছে ছিঁড়ে যাবে না, রেসিস্টেন্স বাড়বে, ইয়ান হেয়ারিনেস থাকবে না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করবে না, এরকম অনেকগুলো। সাইজ ইনগ্রেডিয়েন্টস গুলি কি কি? সাধারণত এডহেসিভ ওয়েটিং এজেন্ট, ওয়েটিং এবং ওয়েটিং, সফেনার, হাইগ্রোস্কোপিক এজেন্ট, টিন্টিং এজেন্ট, অ্যান্টি মিলডেও এজেন্ট, সবগুলোর কাজ আমরা দেখলাম। এডহেসিভের কাজ কি? যে আমাদের কোটিংটা দিবে। ওয়েটিং এজেন্টের কাজ ওয়েট করে নিবে ফাইবারটাকে, ওজন বাড়াবে। সফেনার লুব্রিক্যান্ট স্টিফনেসটা রাখবে না, ফ্লেক্সিবল করবে। হাইগ্রোস্কোপিক এজেন্টও একই কাজ করবে। টিন্টিং এজেন্ট সাদা করবে বা উজ্জ্বল করবে। অ্যান্টি মিলডেও অ্যান্টিসেপটিক এজেন্ট ধরবে না কোনো প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক। অ্যান্টিফোমিং এজেন্ট কোনো ফোম তৈরি করবে না। সেই বিষয়গুলো ছিল। ফাংশন, কিছু নাম ছিল, কমার্শিয়াল নাম। তারপর টাইপস অফ সাইজিং ছিল 4 প্রকার, যখন 3 থেকে 10, 11 থেকে 16, 17 থেকে 40 আর অ্যাবভ 40 হেভি সাইজিং। রেসিপিটা কি? ওয়াটার এবং সাইজিং ইনগ্রেডিয়েন্টস এর জন্য এপাশে একটা চার্ট দেওয়া আছে, আমরা এটা থেকে মেনটেন করে নিজেরাই তৈরি করতে পারবো। সাইজিং প্রসেসটা কি? ভেরি সিম্পল। আনসাইজিয়ান পানির ভিতর দিয়ে প্রি ওয়েটিং বক্স থেকে সাইজিং ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছ রোলার আছে, এখানে নেওয়ার পর আবার এখানে রোলারে স্কুইজ হচ্ছে, এখানে সাইজিং ম্যাটেরিয়াল নেওয়ার পর এখানে আবার রোলারে স্কুইজ হচ্ছে, কিন্তু তারপর শুকাচ্ছে। ইফেক্ট আমরা কি কি দেখলাম?
যে ইয়ান স্ট্রেন্থ বৃদ্ধি পাবে, ইলংগেশন কমে যাবে, ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, ফ্রিকশনাল প্রপার্টিজ বেড়ে যাবে, স্মুথনেস বেড়ে যাবে, অ্যাবজর্বেন্সি কমে যাবে, ওয়েট বেড়ে যাবে, হেয়ারিনেস কমে যাবে। সমস্যা কি? অ্যাবজর্বেন্সি কমে গেলে সমস্যা আমাদের ওয়েট প্রসেসের জন্য ডাই ধরবে না, সেজন্য আমাদের কি করতে হবে? এটাকে রিমুভ করতে হবে। তাহলে সাইজ মেটেরিয়াল রিমুভ করার যে প্রক্রিয়া সেটাকে আমরা রিসাইজিং বলছি। উদ্দেশ্য কি? অনেকগুলো উদ্দেশ্য, তার মধ্যে একটা হচ্ছে অ্যাবজর্বেন্সি বাড়াতে হবে ফার্দার প্রসেসের জন্য। ফ্যাক্টরস অফ রিমুভাল সাইজিং এফিসিয়েন্সি কারা কারা? যে এই ফ্যাক্টরগুলো আমার কাজ করছে, কি কি রয়েছে, এফিসিয়েন্সি কতখানি, কি কি মাধ্যমে আমরা করতে পারবো? হাইড্রোলাইটিক, অক্সিডেটিভ। হাইড্রোলাইটিকের ভিতরে রড স্টেপিং, নরমাল পানি দিয়ে, এলকালি স্টেপিং, এলকালি দিয়ে, অ্যাসিড স্টেপিং, অ্যাসিড দিয়ে, এনজাইমেটিক স্টেপিং, এনজাইম দিয়ে। অক্সিডেটিভের ক্ষেত্রে এগুলো এতটা এক্সপ্লেন করা হয়নি, সব মিলে একটা বলা হয়েছে। ব্রোমাইড, ক্লোরাইড, অ্যামোনিয়াম পারসালফেট, এটা দিয়ে আমি কাজ করেছি, যেটা বললাম। পারক্সাইড, ডিসাইজিং, সবগুলো কি একইভাবে কাজ করে, অক্সিডেশন করে আমার সাইজ মেটেরিয়ালটাকে রিমুভ করে দিবে। তো সেগুলো রাইড স্টেপিং অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ ছিল। সর্বশেষ যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা ছিল আমাদের এনজাইমেটিক ডিসাইজিং। তো টাইপস অফ এনজাইম আমরা দেখলাম দুই প্রকার, সেলুলোজ এবং অ্যামাইলেজ। সবচেয়ে বেশি ইউজ করা হয় অ্যামাইলেজ। অ্যামাইলেজ তিনটা সেক্টর থেকে আসে, মেল এক্সট্রাক্ট, ব্যাকটেরিয়া এক্সট্রাক্ট এবং প্যানক্রিয়াটিক। মেল মানে বার্লি, সাগু থেকে, ব্যাকটেরিয়া থেকে, এবং প্যানক্রিয়াটিক বিভিন্ন প্রাণীর প্যানক্রিয়াট থেকে যেগুলো আসে সেগুলোকে আমরা বলছি। বিভিন্নটা ক্রাইটেরিয়া দেখলাম, যে 55 থেকে 60 মতো থাকে, পিএইচ থাকে, এবং কত গ্রাম ইউজ করতে হয়। অক্সিডেটিভ ডিসাইজিং, অক্সিডেশনের মাধ্যমে যেটা হয়, এগুলো সাধারণত ইউজ করা হয়। একই সাথে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। অ্যাসেসমেন্ট মেথডটা খুবই সুন্দর। আমরা আগে রেসিপি প্রিপারেশন করে নিব, ফেব্রিকের উপর ফটায় ফটায় ফেলবো, কোনো চেঞ্জ হয় কিনা সেটা আমাদের এই ট্যাগোয়া স্কুলের মাধ্যমে দেখবো। যদি কোনো চেঞ্জ না হয়, কোনো সাইজ ম্যাটেরিয়াল নাই, যদি হয় তাহলে আছে। কিছু প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো দিয়ে আজকে আমাদের লেকচার এখানে